প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন SSRM পলিটিক্স প্লাস দেখার জন্য। পলিটিক্স প্লাসে আজকে তবে আমরা মাঠের রাজনীতি বলতে আপনারা যেই গরম মাঠের রাজনীতি বুঝেন সেই রাজনীতি নিয়ে আজকে কথা বলবো না। আমরা আজকে এই টেবিলে কথা বলবো ক্রিকেট রাজনীতি নিয়ে, কারণ সামনে বিশ্বকাপ। একটু আগে আমাদের যে রেজওয়ান ফয়েজ নিউজ পড়ছিলেন সেখানে শেষ নিউজটি ছিল পাকিস্তানের বিশ্বকাপের দল ঘোষণা। আমাদের দলটি আরও দুদিন আগেই ঘোষণা হয়ে গেছে। আমরা আসলে বাংলাদেশের দল নিয়ে কথা বলবো বিশ্বকাপকে সামনে রেখে। গত বিশ্বকাপে বাংলাদেশের চমৎকার পারফরমেন্স আমাদের অনেক আশাবাদী করেছে, কিন্তু এবার আমরা কেমন করব সেসব নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, যিনি অনেক দিন ধরে বাংলাদেশের ক্রিকেট ফলো করছেন, এবং আছেন সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল, যিনি এখন মাঠে থেকে ম্যাচ রেফারি হওয়ার কারণে কাছ থেকে ক্রিকেটারদের পারফরমেন্স দেখতে পাচ্ছেন, এবং আমরা দুজনের কাছ থেকে শুনবো। আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি আরিফুর রহমান বাবু, আপনার কাছ থেকে একটু শুনি। আপনি নিশ্চয়ই যেই সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন মিনহাজুল আবেদিন নান্নু, যিনি পত্রিকায় লেখা হয়েছে 20 বছর আগে যিনি বিশ্বকাপের টিম থেকে বাদ পড়েছিলেন, পত্রিকায় লেখালেখি করে তাকে দলে ঢুকেছেন এবং তার যোগ্যতা তিনি প্রমাণ করেছিলেন। 20 বছর পরে উনি প্রধান নির্বাচক হিসেবে আপনি দল ঘোষণা করলেন। বলা যায় যে সব দল নিয়ে বিতর্ক থাকবে। বাংলাদেশে ধরেন 16 কোটি মানুষের 16 কোটি স্কোয়াড আছে, তাতে কম বেশি হবে কারো না কারো ইয়েতে। তবু আপনার কাছে কেমন লাগছে যে দুদিন আগে যে স্কোয়াড ঘোষণা করলো? আমি যদি এক কথায় বলি তাহলে বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট পসিবল যারা অ্যাভেলেবল ইন ফর্ম এবং অ্যাজ ফার অ্যাজ ফিটনেস কনসার্ন, মোটামুটি যদি সৌম্য সরকারই একটু আউট অফ টাচ, এছাড়া যারা মোটামুটি ফিটনেস লেভেল থেকে যারা আপ টু দ্য মার্ক এবং যাদের পারফরমেন্সও মোটামুটি ভালো, তাদের দিয়েই দল গড়া হয়েছে। মানে আমার মনে হয় না যে এই দলে ঠিক বড় ধরনের কোনো রকমের কোনো ফাঁকফোকর বা বিতর্ক বা আমরা যেটা বলি যে কারো ইনক্লুশন নিয়ে বা কাউকে বাদ দেয়া নিয়ে খুব বড় ধরনের কোনো বিতর্কের অবতারণা ঘটেনি। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে আপনি যেটা বললেন যে টিম সিলেকশন হচ্ছে এরকম, যেটা নিয়ে বিতর্কের একটা সুযোগ থাকে এবং আমার কাছে এটা অনেকটা অলওয়েজ টিম সিলেকশনটা আমার কাছে মনে হয় লেগ বিফোর উইকেটের সিদ্ধান্তর মতো। এলবিডব্লিউ হয়ে ব্যাটসম্যান কোনো সময়ই প্লাম এলবিডব্লিউ হলেও মনে করে যে আমি বোধহয় লেগ স্টাম্প মিস করতো বা অফ স্টাম্পের বাইরে ছিল। এরকম সিলেকশনটা হচ্ছে এরকম, যারা দর্শক, যারা অনুরাগী সমর্থক, তারা তো তাদের দৃষ্টিকোণ থেকে দেখেন, প্লেয়াররাও অনেক সময় নিজেদের মতো করে ভাবেন। বাট আমাদের যারা ক্রীড়া সাংবাদিকতা করি বা অনেক দিন যাবৎ এই দল নিয়েই মোটামুটি কাজ করতে হয়, আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট অ্যাভেলেবল 15 জনই এই দলে আছেন। জি জনাব নিয়ামুর রশিদ রাহুল, আপনার কাছ থেকে আরও, কারণ আমরা সাংবাদিকরা একটু দূর থেকে দেখি, আপনারা একদম কাছ থেকে দেখেন। যেমন আমরা দেখেছি দল ঘোষণার পর একজন ক্রিকেটার কান্নায় ভেঙে পড়েছিলেন, বয়স কম, আবেগ বেশি, বিশ্বকাপ খেলতে না পারা অনেকের দুঃখ। কিন্তু আপনি একসময় নিজেও জাতীয় দলে খেলেছেন। এই যে এই দল ঘোষণার মানে যারা অপেক্ষা করছে, কিছু লোক তো জানে যে আমি চান্স পাবোই, মানে কয়েকটা জায়গা থাকে, 2-3 জন হয়তো পাবো কি পাবো না এরকম একটা দোলাচলে থাকে। ওই সময়টা আসলে কেমন, অনুভূতিটা কেমন? এর থেকে আমার থেকে ভালো উদাহরণ আর কেউ দিতে পারবে না। আমার একটা মানে খুব ভালো একটা উদাহরণ আছে এবং আমার একটা অভিজ্ঞতাও আছে বলতে গেলে। আমি নিজেও ঠিক এরকমই একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম। 14 জন সিলেক্ট হয়ে গেছে, 15 জনের কে যাবে 99-এ। নান্নু ভাইয়ের ব্যাপারটা নিয়েও তো এই দিক দোলাচল চলছে। তো আমিও সেরকমই একটা ভাগ্যবান একটা ছেলে ছিলাম, যে প্লেয়ার ছিলাম, যে আমি সে চান্স পেয়েছিলাম। বাট সেটার জন্য আমার অবশ্য পারফরমেন্সটা আমাকে অনেক সাহায্য করেছে। সেক্ষেত্রে এখানেও তাই, এখানে অনেকেরই ভালো পারফরমেন্স আছে, অনেকেরই হয়তো কিছু ব্যাড প্যাচ যাচ্ছে, কিছু ফিটনেসের প্রবলেম আছে, যেটা বাবু ভাই উল্লেখ করলেন। সেটাও হয়তো 1-1.5 মাসের যে গ্যাপটা আছে সেটাতেও হয়তো ইমপ্রুভ করা যেতে পারে। তাছাড়া আমার কাছে মনে হয়েছে যে দল হিসেবে এখন যে বেস্ট পসিবল অ্যাভেলেবল যেটা আছে সেটাই এখানে হয়েছে। তার মধ্যেও এর মধ্যে কিছু ইপস অ্যান্ড বাট তো থাকবেই। আমাদের বোর্ড প্রেসিডেন্টও কিন্তু সেরকমই ইঙ্গিত দিয়ে রেখেছেন যে 15 জনের দল আমাদের ঘোষণা করা হয়েছে ঠিকই, কিন্তু এখনও 23শে মে পর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে।
কেউ হয়তো ইনজুর্ড হতে পারে, তার জায়গায় রিপ্লেসমেন্ট আসতে পারে। তার আগে একটা সিরিজ আছে আয়ারল্যান্ডে, তার আগে একটা সিরিজ আছে, সেখানেও করতে পারে। তাসকিন যদি এর মধ্যে তার ফিটনেস যদি ভালো করতে পারে, প্লাস আপনার যদি পরবর্তীতে কেউ যদি ইনজুর্ড হয়, সেখানেও সে হয়তো একটা চান্স পেতে পারে। সব কিছুর মধ্যে আপনি যেটা বলছেন ইফসেন বাটে, আজকে দেখলাম যে মানে সাবেক চিফ সিলেক্টর এবং সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বলছিলেন যে এই যে ইফসেন বাটটা রেখে দিল যে কেউ সুযোগ পেতেও পারে 23 মে পর্যন্ত, সেই জায়গাটা উনি বলছেন যে দলের মনোবলের জন্য ভালো নাও হতে পারে, যে মানে যেই দল দিয়েছি বেস্ট পসিবল ইনজুর্ড হলে তো কোনো কথাই নেই, সেটা তো আপনার শেষ মুহূর্তে করতে পারবেন, কিন্তু এখনো সুযোগ রেখে দেয়া, মানে যারা টিমে আছে যে 15 জন তাদের মধ্যে এক ধরনের সংখ্যা ঢুকিয়ে দেয়া, এটা তাদের আত্মবিশ্বাসে ঘাটতি করতে পারে। আমি ফারুক আহমেদকে কোট করছি, উনি বলছেন যে এইটা ভালো না, যা বলা উচিত ছিল যে হ্যাঁ দিয়ে দিয়েছি ফাইনাল। আমি অবশ্যই ওনার যেহেতু অনেক বছরের একটা অভিজ্ঞতা আছে, এটা ওনার কমেন্টস উনি করতেই পারেন। আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে 16 কোটি মানুষের 16 কোটি টিম থাকবে, এটা ওনার আমি ওনাকে শ্রদ্ধা করেই বলছি যে না, ওটা ওনার ব্যক্তিগত মতামত, সেটা থাকতেই পারে। আর এখানেও একটা ব্যাপার হলো যে আমি আবার এই ব্যাপারটাও বলতে পারি যে এটা যারা ভালো করেন বা যারা ঢুকার দরজার মধ্যে কড়া নাড়ছে, তারা যদি এর থেকে আরো ভালো করে, যেমন ইয়াসির, সে খুবই ভালো একটা টি20 সিরিজ খেলেছে, প্লাস আপনার ঘরোয়া ক্রিকেটে আয়ারল্যান্ড ট্যুরের আছে। এবং আপনি দেখেন যে আমাদের যে নাম্বার 5 নাম্বার 6 যে পজিশনটা, সেটা অনেক সময় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে যদি একটা কুইক 20 বলে 40-50 রানের যে জিনিসটা মাশরাফি চায়, সাব্বিরের কাছ থেকে যে জিনিসটা চায়, সেটা যদি ইয়াসির যদি ওটা পূরণ করতে পারে, দলে ঢুকতে পারে, সেটার জন্য কিন্তু বাংলাদেশ টিমের জন্য ভালো। আমরা কিন্তু ওভারঅল ফাইনালি বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো। তো বাংলাদেশ টিম যদি ভালো খেলে, আমরা 16 কোটি মানুষই, তখন আমরা ডেফিনেটলি এর থেকে বড় খুশির জিনিস নাই। আমি অবশ্যই এটাও আপনার মনের মধ্যে আমরা যে জিনিসটা সবসময় চাই যে ভালো পারফরমেন্স করুক। সেক্ষেত্রে ইয়াসির যদি বা অন্যান্যরা যদি আপনার আয়ারল্যান্ডের টিমে যারা আছে, তারা যদি একটু ভালো পারফরমেন্স করতে পারে, তাদের দরজাটা হয়তো খুলে যেতে পারে, তার লাকটা হয়তো অন্যরকম হতে পারে। ফিউচারে বাংলাদেশ টিমকে হয়তো আরো বছর তামিম, সাকিব, মুশফিক এদের পরিবর্তন সেক্ষেত্রেও কিন্তু চলে আসতে পারে। তো সবকিছুর মধ্যেই কিন্তু আপনার প্লাস মাইনাস থাকবে। আমার কাছে মনে হয় যে সবকিছু বিবেচনার মধ্যে বাংলাদেশ টিমটা যদি আমরা দাঁড় করাতে পারতাম বা পারি, যদি একটা কালেকটিভ যদি আমরা পারফরমেন্স বিশ্বকাপে দিতে পারি, যেটা আমরা আশা করছি, বিকজ সর্বকালের সব থেকে এখনকার পর্যন্ত সব থেকে বেস্ট টিম আমরা পেয়েছি। পারফরমেন্স বলেন, এক্সপিরিয়েন্সের দিক থেকে বলেন, পুরো টিমের মধ্যে কিন্তু একটা এক্সপিরিয়েন্স এবং ইয়ুথ মিক্সড আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের 99 ওয়ার্ল্ড কাপেও কিন্তু ছিল, অভিজ্ঞতা ছিল। নানু ভাই, আকরাম ভাই, বুলুল ভাই, এরা ছিল। আমাদের মতন ইয়াং ছিলাম, সুজন ভাই ছিলাম, দুর্জয় ছিল। এইটার কিন্তু পারফরম্যান্স ছিল, গ্রাফ অনুযায়ী কিন্তু আমরা একটা বাই ম্যাচ কিন্তু আমরা ভালো পারফরম্যান্স করছি। এখানেও কিন্তু একটা সুযোগ আমাদের আছে। জি জনাব আরিফুর রহমান বাবু, একটা জিনিস যে ওই যে আমি যেটা বলছিলাম যে টিম ঘোষণার পরে দুটো বিষয় নিয়ে বেশি আলোচনা হয়েছে। একটা হলো যে তাসকিন আহমেদ, আরেকটি হলো ইমরুল কায়েস। মানে যদি আমি বলি যে মানে এই দুজনকে নিয়ে আলোচনা হয়েছে। তাসকিনের কান্নাও মোটামুটি মানে অনেকে দেখেছেন, কিন্তু আমরা দেখেছি যে ধরেন 2011 সালে কিন্তু আজকের যিনি অধিনায়ক মাশরাফি, তিনিও কিন্তু বাদ পড়ার পরে মাশরাফির মতো লোক কেঁদেছিলেন। ফলে ব্যাপারটা আসলে এমন, মাশরাফি 2011 সালে কেঁদেছিলেন, আজকে উনি ক্যাপ্টেন, গত বিশ্বকাপ ক্যাপ্টেন ছিলেন। ফলে মানে অনেক জীবনটা আসলে কখন কিভাবে হবে বলা যায় না কিছু। কিন্তু যে দুজনের বিষয় নিয়ে আলোচনা করছি, আমি দেখছি যে আপনি যেই অনলাইনে কাজ করেন, সেই অনলাইনে আরেকটি নাম নিয়ে আলোচনা হচ্ছিল, ফরহাদ রেজা। ফলে বেস্ট পসিবল টিম ঠিক আছে, কিন্তু তারপর 16 কোটি মানুষের 16 কোটি দল, সেটা বলছি। এই তিনজনের বিষয়ে যদি একটু বলেন, যাদের বিষয়ে বাইরে থাকা, যাদের কথা আলোচনা হচ্ছে। আমি তাসকিন দিয়ে শুরু করি। ফিটনেস মানে প্রথমেই রাহুলের সঙ্গে আমরা যখন সোজা কথা এখানে বসার আগে যে আমরা যখন চা চক্র চলছিল, তখন আমরা দুজনেই একমত না, আমরা দুজনেই বলছিলাম যে যদি খেলাটা হচ্ছে ইংল্যান্ডে, দিন শেষে বুঝতে হবে খেলাটা কোথায়। যদি তাসকিন শতভাগ ফিট থাকতেন এবং যদি রিদমে থাকতেন, ছন্দে থাকতেন, তাসকিন ডেফিনেটলি অটোমেটিক চয়েস। কারণ গত বিশ্বকাপের বেস্ট পারফর্মার, বোলিং পারফর্মার। কাজেই যেখানে ইংলিশ কন্ডিশনে সামারে খেলা হবে, রাহুলের অভিজ্ঞতা আছে, মাঝে মাঝে বৃষ্টি আসবে এবং বৃষ্টি হওয়ার পরে ইংলিশ উইকেটগুলোতে যে একটু ডাইসি কন্ডিশন হয়ে যায়, আমরা যেটাকে সিমিং কন্ডিশনও বলি, সেইখানে তাসকিনের বাড়তি গতি, তার মুভমেন্ট এবং তার তো খুব ভালো বল
তার বলটা ক্যারি করে অনেক, কাজে সবকিছু মিলে তাসকিনের গতি, তার বাউন্স এবং মুভমেন্ট, এটা দলের জন্য একটা বড় অ্যাসেট হতে পারতো বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটাকে। আমি মানে বলবো যে তাসকিনকে না পাওয়াটা আমাদের জন্য অনেক আমাদের জন্য এটা কিন্তু দুর্ভাগ্য, আমি বলবো এটা দুর্ভাগ্য। আমার এখনো চোখে ভাসে তাসকিন একদম আমাদের প্রেস বক্সের যে সামনের জায়গাটা সেদিকেই বিপিএলে যেভাবে পড়ে গেলেন একদম বাউন্ডারি রোপের ওখানে এসে। আমার মনে হয় তাসকিনের ইনজুরিটা সত্যি কথা, এবং একটা পেস বলারের, রাহুল অলসো পেস বলার ছিলেন, পেস বোলিং অলরাউন্ডার, একটা পেস বোলারের যেটা একটা বড় দিক হচ্ছে একটা ব্যাটসম্যান আপনার ইনজুরি থেকে উঠে রিহাব করে 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু তিনি মোটামুটি ছন্দ ফিরে পান। বাট একটা পেস বোলারের হচ্ছে রান আপে স্মুথনেস থাকতে হবে, তার ফলো থ্রুটা ঠিক হচ্ছে কিনা, তার টোটাল লাইন লেন্থ ফিরে পেতে হবে। এইটা আসলে নট অনলি তাসকিন, যে কোনো ফাস্ট বোলারের জন্য রিহ্যাব করে 15 দিনের বা 7 দিনের নোটিশে মানে নিজেকে ফিরে পাওয়া সময় লাগবে। কাজে তাসকিনের বিরুদ্ধে নিশ্চয়ই নির্বাচকরা নন। তাসকিনের বর্তমান অবস্থা এবং জাতীয় দলের পেস ডিপার্টমেন্টের কথা চিন্তা করে তারা বাধ্য হয়েছেন তাসকিনকে এই মুহূর্তে দলে না রাখতে। বাট বারবার যেটা বলা হচ্ছে, যেটা রাহুলও বললেন এবং নির্বাচকরা বলেছেন এবং বোর্ড প্রেসিডেন্টও একেবারে স্পেসিফিক বলেই দিয়েছেন যে 23 মে পর্যন্ত যেহেতু উইদাউট ইনজুরি, আপনি জানেন তো একটা বার থাকে, একটা সময়ের পরে আপনি আর কাউকে ইনজুর হলে চেঞ্জ করতে পারবেন না, বাট 23 মে পর্যন্ত বাংলাদেশ দলে যে কোনো ধরনের পরিবর্তন আনা যাবে। সেটা মানে নট দ্যাট যে আয়ারল্যান্ডে যে 17 জন গেছেন, মানে যে কাউকে এখন লিগে ভালো করলেও তাকে নিয়ে যাওয়া যাবে। এইটাই তাসকিনের সামনে কিন্তু এখনো সুযোগ আছে। তার টিমের আরো 3টে ম্যাচ আছে লিজেন্ড অফ রূপগঞ্জে, যদি তিনি তার টিম ম্যানেজমেন্ট তাকে খেলান বা তিনি নিজেকে ফিরে পান। কাজে তাসকিনের ব্যাপারটা আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক, নট অনলি শুধু তাসকিনের জন্য বা ভক্তদের জন্য, এটা টিম বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য। আর ইমরুল কায়েসের যেটা ব্যাপার হয়েছে, ইমরুল কায়েস তো 2011-এ আমাদের দেশে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে অনলি ব্যাটসম্যান যে 2বার ম্যান অফ দ্য ম্যাচ, গত ওয়ার্ল্ড কাপেও তিনি ছিলেন। দ্যাট ইজ, এবং ইমরুল কায়েসকে ধরা হয় তামিমের একটা খুব ভালো পার্টনার, তার সাথে তামিমের রসায়নটা ভালো হয়, কেমিস্ট্রিটা ভালো হয়। বাট আপনাকে দেখতে হবে যে ইমরুল সেই জায়গাটায় আছে কিনা। ইমরুলের যারা প্রতিদ্বন্দ্বী হয়ে চলে এসছেন, লিটন দাস এবং সৌম্য সরকার, তারা মডার্ন ক্রিকেটে এবং ইন্টারন্যাশনাল এরিনায় স্ট্রং বোলিংয়ের এগেনস্টে তাদের পারফরমেন্সও কিন্তু খারাপ না। দ্যাট ইজ, আপনি যদি ধরেন একদম ছন্দে থাকা সৌম্য, ফর্মে থাকা লিটন, আমি মনে করি, আমার একদমই ব্যক্তিগত মতামত, কারেন্ট ইমরুল কায়েসের চেয়ে বেটার অপশন। কাজে নির্বাচকরা সেই কাজটি করেছেন। যদিও আমি শুরুতে বলেছিলাম সৌম্য কিন্তু ঠিক ছন্দে নেই, টাচে নেই, বাট স্টিল তার প্রিমিয়ার ক্রিকেটে 3টা ম্যাচ আছে, আয়ারল্যান্ডে গিয়ে ডাবল লেগের খেলা 2-2 4টা ম্যাচ, এবং আমরা যদি প্রত্যাশিতভাবেই ফাইনাল খেলি তাহলে 5টা ম্যাচ পাবেন। 3টে লিগ ম্যাচ, 5টা ম্যাচের সৌম্য 8টা ম্যাচে যদি সৌম্য নিজেকে মেলে ধরার অনেক সুযোগ পাবেন, এবং 1-2 ভালো ইনিংসে কিন্তু সৌম্য সরকারের মতো ব্যাটসম্যানকে আবার মানে তার নিজের আত্মবিশ্বাস ফিরে পেল। শেষ হচ্ছে ফরহাদ রেজা। ফরহাদ রেজার ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত, মনে হয় খেলাটা যদি ইংল্যান্ডে না হতো তাহলে আমি এতটা কথা বলতাম না। ইংলিশ কন্ডিশনে কিন্তু আপনি খুব এক্সপ্রেস বোলার যারা একেবারে খুব পেস দিয়ে আপনি ঘায়েল করতে পারবেন না, সেটা হচ্ছে একটু মিডিয়াম পেস, একটু সুইং এবং ছোট ছোট সুইং, খুব বড় সুইং এরও দরকার নাই। আর সেটা হচ্ছে যে পেসে যাদের একটু ভেরিয়েশন আছে, একটু একটা বল একটু স্লো, একটু ফ্ল্যাট। এবং ফরহাদ রেজার আরেকটা যেটা বড় হচ্ছে যে আমাদের ডেথ ওভারে আমাদের বোলারদের কিন্তু একটু অ্যাবিলিটি কম। ফরহাদ রেজা কিন্তু বারবার প্রমাণ করেছেন, ইভেন বিপিএলে অনেক বাঘা বিদেশি ব্যাটসম্যানের বিপক্ষে তিনি দেখিয়ে দিয়েছেন যে ডেথ ওভারে আমার পারদর্শিতা বা সক্ষমতা আছে। কাজে আমার মনে হয় এর সাথে তার ব্যাটিংটা বাংলাদেশে যারা আপনি ধরেন 7-এর পরে যারা ব্যাট করেন বা 8 থেকে যারা ব্যাট করেন, আমি মনে করি এখন বাংলাদেশে 8 থেকে 11 পর্যন্ত যদি ন্যাশনাল টিমে আপনি 3টে ন্যাশনাল টিমও করেন, এই জায়গায় ফরহাদ রেজার চেয়ে মানে বেটার ব্যাটিং অপশনও নাই। কাজেই একজন ব্যাট করতে পারেন নিচের দিকে এবং তেড়ে ফুড়ে মারতে পারেন, তার পেস বোলিংটা ওই কন্ডিশনের জন্য খুবই লাগসই। এরকম একটা প্লেয়ারকে আমার মনে হয় 15 জনে রাখা যেত। নিদেন পক্ষে ফরহাদ রেজাকে আয়ারল্যান্ডে পাঠানোটা আমার মনে হয় যুক্তিযুক্ত হতো, যদি আইরিশ কন্ডিশনে তিনি নিজেকে মেলে ধরতে পারতেন, তাহলে হয়তো ওয়ার্ল্ড কাপে নাও যেত। জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আপনাদের পাবো।
প্রিয় দর্শক, ফিরে এলাম এসএসআরএম পলিটিক্স প্লাসের আলোচনায়। যদি আমরা কথা বলছি ক্রিকেট নিয়ে, রাজনীতি আজকের জন্য ছুটি। ক্রিকেটের সামনে বিশ্বকাপ বাংলাদেশের দল ঘোষণা হয়েছে। জনাব নিয়ামুর রশিদ রাহুল, একটা জিনিস ব্যাপার যে ধরেন গত বিশ্বকাপে পারফরমেন্স হিসেবে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি এবং অনেক বেশ আমরা ভালো করেছি বলে অনেক এবং যেমন এই যে সৌম্য সরকারের কথা বলছিলেন, গত বিশ্বকাপে কিন্তু রীতিমতো আবিষ্কার সৌম্য সরকার। গত বিশ্বকাপে তাসকিন এবার টিমে নেয়, গত বিশ্বকাপে তাসকিন কাঁপিয়ে দিল একদম। এবারের যে সামনে আমরা পঞ্চপাণ্ডবের কথা বলি বাংলাদেশ টিমের, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এবং মাশরাফি, পাঁচজন অনেক দিন ধরে খেলছেন এবং বলা যায় এটা তাদের শেষ বিশ্বকাপ, এরপরে হয়তো আর বিশ্বকাপ খেলতে তাদের পাওয়া যাবে না। কিন্তু এবার কিন্তু ওই রকমভাবে প্রত্যাশার কথা খুব একটা আলোচনা আসছে না, দল টল ঠিক আছে ভালো, আলোচনা আসছে না। এটা কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ? এটা আসলে বেসিক্যালি আমরা যারা দর্শক, যারা খেলা দেখি, আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে। কারণ লাস্ট 2 বছর ধরে বাংলাদেশ ঠিক যেভাবে অগ্রগতি করেছে না, বিশেষ করে গত বিশ্বকাপের পরে ভারত আসলো, মুস্তাফিজ ফাটিয়ে দিল একদম শেষ করে দিতে। এর মধ্যে আমাদের কিছু আমরা জুয়েলও পেয়েছি, মুস্তাফিজের মতন দেখবেন যে আমরা পেয়েছি এরকম। মুস্তাফিজ তো গত বিশ্বকাপের পরের আবিষ্কার। সৌম্য আসলো, এখন আমাদের পেসার সাইফুদ্দিনও চলে এসছে। তো কিছু কিছু আমরা পেয়েছি, লিটন দাস আসলো। আলটিমেটলি এরকম থাকবে। আর আরেকটা জিনিস হলো যে গত বিশ্বকাপ থেকে যে এই পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলি প্রমাণ করেছি, ফাইনাল খেলেছি এশিয়া কাপের মতন জায়গায়, নিদাস ট্রফিতে আমরা ফাইনাল খেলেছি। এই জন্য দর্শকরা আসলে আমাদের সামর্থ্যের উপরে তাদের ফুললি কনফিডেন্ট আস্থা থাকে। এই জন্য মানে ছোটখাটো জয় দিয়ে আমাদের সন্তুষ্ট করা যাবে না, অনেক বড় কিছু লাগবে। যেমন ধরেন আগে যেরকম একটা পাকিস্তান বা অন্যদের সাথে যখন আমরা ম্যাচ জিতেছি তখন হয়তো পুরো দেশের ছুটি হয়ে গেছে এরকম অবস্থা। কিন্তু এখন তা না, মানে এখন আমরা হলো যে না, উই ডিজার্ভ, আমরা এটা পারি এবং এটা আমাদের কাছে তেমন কোনো ব্যাপার না। বাট এটা আসলে কি, এটা ওভার কনফিডেন্স না, বাট কনফিডেন্স। কেন? বিকজ আমাদের পারফরমেন্স জানি এবং আমরা সবাই জানি যে নাম্বার নেভার বিট্রে, এবং আমরা সব কিছুই বলতে পারি যে ঠিক যেভাবে আমরা পারফরমেন্স করে যাচ্ছি সেটারই একটা ধারাবাহিকতা যাতে করে আমরা ওয়ার্ল্ড কাপে দেখাতে পারি, সেটাই হলো প্রত্যাশা। এই জন্যই আপনি যে কোশ্চেনটা করলেন, প্রত্যাশাটা আমাদের আসলেই অনেক বেশি। এই জন্য ঠিক কাম ইয়ের মধ্যেই আমরা আছি, যাতে করে আমরা বিশ্বকাপে যদি এই পারফরমেন্সটুকু কন্টিনিউ করতে হয়, এবং অনেকেই বলছে যে আমরা সেমিফাইনাল পর্যন্ত যাব, সেই জিনিসটা যদি আসলেও হতে পারে, সেটা কিন্তু সেমিফাইনাল মানে টপ 4। তো আপনার কোনো কিছুই সম্ভব না, সব কিছুই সম্ভব যদি একটা দল হিসাবে আমরা খেলতে পারি। তার জন্য কিছু ভাগ্যেরও সহায়তা দরকার এবং পারফরমেন্স তো কিন্তু ডেফিনেটলি এটা ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে অনেকগুলি ম্যাচ, আপনার এক মাস ধরে একটা টুর্নামেন্ট চলবে, ফিটনেসটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট এখানে। যারা এখানে আছে তারা যদি তাদের ফিটনেসটা ধরতে পারে, এবং আমরা যে জিনিসটা চাই, যে মাশরাফির কাছে যে জিনিসটা চাই, মুস্তাফিজের কাছে যে জিনিসটা চাই, সে যদি ওইখানে ওইভাবে দেখাতে পারে এবং একটা দলগত টিম হিসেবে যদি আমরা ওখানে নিজেদেরকে মেলে ধরতে পারি, তাহলে সব কিছুই কিন্তু সম্ভব। তার মধ্যে একটু আগে যে জিনিসটা বললাম যে ভাগ্যের কিছুটা সহায়তা ক্রিকেটের দরকার, সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সৌম্যকে নিয়ে আমরা হয়তো অনেকেই কথা বলছি যে হয়তো এখন পারফরমেন্স নাই, বাট সৌম্য যেদিন খেলবে সেদিন কিন্তু আপনি তখন দেখবেন যে তার পরের ঘন্টা থেকে কিন্তু সৌম্য ছাড়া কিন্তু আমাদের আর কোনো টিম হবেই না। তো আমরা ওই আস্থাটা হয়তো নির্বাচকদের কাছে মনে হয়েছে, এবং আমরাও এটা বিশ্বাস করি। 8টা ম্যাচ এখনো আছে ওয়ার্ল্ড কাপের আগে। যদি বাবা যেটা বললেন যে এখানে 3টা ম্যাচ সুপার লিগের প্লাস আয়ারল্যান্ডের ট্যুরে 5টা ম্যাচ যদি ফাইনাল আমরা যদি যেতে পারি, এইটা যদি সে নিজেকে মেলে ধরতে পারে, তার কনফিডেন্স লেভেল যদি আসতে পারে, সেই সাথে লিটন দাস যদি দাঁড়াতে পারে, তামিমকে যদি ঠিক সেইভাবে সহায়তা দেয়, আর তামিম যেদিন খেলবে সেদিন কিন্তু আলটিমেটলি বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা বেশি বেড়ে যায় থাকে। এবং তামিমের একটা জিনিস দেখবেন যে লাস্ট যে ইনিংসটা আমরা দেখেছি T20-তে, সেটা তো অবিস্মরণীয়। তো এরকম জিনিস অনেক কিছু আছে যেটা আমাদের পঞ্চপাণ্ডব যেটা আমরা বলে থাকি, তারা অনেক কিছুই ঘটাতে পারে উইথ দি সাপোর্ট অফ ইয়াং যারা দলে ঢুকছে। তাদের ফিউচার এখনও অনেক বাকি বাংলাদেশ টিমে দেওয়ার জন্য, অনেক বছর খেলার জন্য। তারা যদি নিজেকে মেলে ধরতে পারে, কেন নয়, অবশ্যই। আপনার মুখে ফুলচন্দন পড়ুক। জনাব আরিফুর রহমান বাবু, আমি যেটা বলছিলাম সেটা আপনার কাছ থেকে আরেকটু ডিটেলস করে জানতে চাই, যে পঞ্চপাণ্ডবের কথা যেটা আলোচনা হচ্ছিল,
ধরে নিচ্ছি এটা তাদের শেষ বিশ্বকাপ। মাশরাফি তো মোটামুটি এখন এমপি হয়ে গেছেন, ওটার অবশ্যই শেষ টুর্নামেন্ট অবশ্যই মাশরাফি। বাকিদের হয়তো শেষ টুর্নামেন্ট না হলেও শেষ বিশ্বকাপ এটা শিওর। যেমন এই মাহমুদুল্লাহ রিয়াদ গত বিশ্বকাপে 2 সেঞ্চুরি করে কাঁপিয়ে দিল, তো ফলে এবং বাকিদের কথা তো আছে। আপনি এই 5 জনের শেষ বিশ্বকাপটা তাদের কাছ থেকে কি আশা করেন? আমি তো অবশ্যই তাদের প্রত্যেকের কাছ থেকে এমন একটা পারফরমেন্স আশা করি যে তাদের শেষ বিশ্বকাপ যদি হয়, কারণ মাশরাফিটা আমি একদম কনফার্ম ধরে নিচ্ছি, সাকিব, তামিম, মুশফিক তারা যদি ফিটনেস লেভেলটা ধরে রাখতে পারে, তো তিনজনই কিন্তু ধরেন ওয়েট বডি কনস্ট্রাকশন যদি দেখেন একদমই মানে একটু তামিম একসময় একটু মুটিয়ে গিয়েছিলেন, আবার নিজেকে কন্ট্রোল করেছেন। একদম তাদের শেষ বিশ্বকাপ আমি এই মুহূর্তেই একদম কনক্লুশন ড্র করতে চাই না, বাট স্বাভাবিক হিসেবে তারা এভারেজে 32, 4 বছর পর 35, 36-এ চলে যাবেন, টাফ হবে। তবে মাশরাফি যদি পেস বোলার হিসেবে 36-এ ক্যারি করতে পারেন, ওয়াই নট সাকিব, তামিম অ্যান্ড মুশফিক, মাহমুদুল্লাহ। তা এইভাবে যদি আমি চিন্তা করি যে তাদের এটা একদম শেষ বিশ্বকাপ নাও হতে পারে, তারপরেও আমি তাদের কাছ থেকে একটা কারণে বেশি প্রত্যাশা করব, সেটা হচ্ছে যে এটাই তাদের সেরাটা দেয়ার সেরা সময়। এরপরে যদি তারা ওয়ার্ল্ড কাপ খেলেনও বা খেলতে পারেনও, টপ ফর্মে থাকাটা কঠিন হবে। যেমন আপনি যত কথাই বলেন, মাশরাফির কথা যদি বলেন, আমাকে যদি বলতে বলেন, 2015-র মাশরাফি আর এখনকার মাশরাফি, যদিও মাশরাফি এই বিপিএলেও কিন্তু নিজের সামর্থ্য প্রমাণ করেছেন, এই প্রিমিয়ার লিগেও তার 6 উইকেট আছে, শেষ ম্যাচেও তার 3 উইকেট আছে, তবুও মাশরাফি একদম একা হাতে একদম বেস্ট পসিবল পারফর্ম করবে, এটা একদম খুব অতি বড় মাশরাফির সমর্থকও আমার মনে হয় একেবারে খুব একদম চ্যালেঞ্জিং টোনে বলতে পারবেন না। কাজে আমি চাচ্ছি আসলে এদের কাছ থেকে এমন ধরনের একটা পারফরমেন্স যেটা সারা ক্রিকেট বিশ্ব দেখবে এবং বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে যে পঞ্চপাণ্ডব তাদের মোটামুটি সেরা ফর্মে থাকা অবস্থায় বিশ্বকাপে দেশের জন্য সেরাটা দিয়েছে। এক্ষেত্রে আমি একটু বলি, যেমন আমি তামিমের কাছে আমার প্রত্যাশা হচ্ছে তামিম অন্তত 9 ম্যাচে 2টো সেঞ্চুরি করবে। মুশফিকের কাছেও আমার একটা প্রত্যাশা, 1টা সেঞ্চুরি এবং কয়েকটা কাপল অফ 50। সাকিব, আমি একটা বিশ্বাস করি সাকিব এমন ধাতুতে গড়া একজন মানুষ এবং ক্রিকেটার, আমি এই অনুষ্ঠানে হয়তো একটু আবেগ চলে আসতে পারে, বাট আমি বিশ্বাস করি সাকিব আইপিএলে চান্স পাচ্ছে না, একেবারে একটু চাচাচোলা বলতে গেলে তাকে মানে নিচ্ছে না, বাট তাকে হয়তো প্রয়োজন মনে করছে না হায়দ্রাবাদ। বাট আমার মনে হয় এই সাকিবই আপনি দেখবেন ওয়ার্ল্ড কাপে এবং আয়ারল্যান্ডে, আপনি প্রথম ম্যাচ থেকেই দেখবেন যে সাকিবের অন্যরূপ, কারণ সাকিব প্লেয়ারটাই এই টাইপের যে সাকিব জানে আমাকে কখন কোন অবস্থায় কি পারফর্ম করতে হবে। কাজে আমি বিশ্বাস করি এরা অবশ্যই একটা স্মরণীয় কিছু করে দেখাবে, এবং পঞ্চপাণ্ডব যদি তাদের সেরাটা মাঠে দেখাতে পারে, রাহুল বলে ফেলেছে অলরেডি, আমি আর ওইদিকে যাব না, সাথে যারা সাপোর্টিং রোল যাদের, তারা যদি জাস্ট ওই রোলগুলো ঠিক মতো প্লে করতে পারে, অবশ্যই বাংলাদেশের অনেক ভালো ফল করার একটা সুযোগ এবং সম্ভাবনা থাকবে। জি জনাব রাহুল, এই যে আচ্ছা আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আপনার কাছে আমার মানে জনাব আরিফুর রহমান বাবুর কথার প্রেক্ষিতে একটা কথা আছে, আমি বিরতির পরে শুনবো। প্রিয় দর্শক, বিরতির পরে আশা করি আপনাদের পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনা এসএসআরএম পলিটিক্স প্লাসের আলোচনায়। কথা বলছিলাম ক্রিকেট নিয়ে। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে, বিশ্বকাপকে আমরা সামনে রেখে কথা বলছিলাম। জনাব নিয়ামুর রশিদ রাহুল বিরতির আগে আরিফুর রহমান বাবু পঞ্চপাণ্ডবের কথা বলছিলেন, সেখানে উনি বলছিলেন যে মাশরাফি তার সেরা ফর্মে নাই, আসলেই নাই, কিন্তু মাশরাফির কিন্তু ফর্ম ছাড়াও মাশরাফির ক্যাপ্টেন্সিরও কিন্তু একটা আলাদা ধরা হয়, যে মাশরাফি দলকে অনুপ্রাণিত করার একটা সাংঘাতিক গুণ আছে। এই জায়গাটা যদি আপনি একটু বলেন যে 2015 বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের যে সাফল্য যাত্রার কথা আপনি বলছিলেন ধাপে ধাপে, এই পুরোটা কিন্তু মাশরাফির নেতৃত্বেই এগিয়েছে। সেইখানে পারফরমেন্স এবং নেতৃত্ব দুইটা মিলিয়ে মাশরাফিকে যদি একটু বলেন। আচ্ছা, পারফরমেন্সের দিক থেকে যদি বলেন, নেতৃত্বের দিক থেকে যদি আমি প্রথমে আসি, তাহলে
এখানে দুটো উদাহরণ আমি দিতে পারি। ইন দ্য ইয়ার অফ 1992 পাকিস্তান টিমকে যদি আপনি দেখেন, একমাত্র ইমরান খানের নেতৃত্বের জন্য কিন্তু আজকে কোথায়, তখন কি রেজাল্টটা হয়েছিল সেটা আমরা জানি, যেখানে তারা লিগ পর্যায়ের থেকে বাদ পড়ে যায়। এখানে কিছুক্ষণ আগেও কিন্তু আমি আপনাকে বলেছি যে ভাগ্যর কিছুটা সহায়তা লাগে, সেই টাইম ম্যাচ, দেন বৃষ্টি, তারপরে তাদের নিজস্ব পারফরমেন্স, দেন অপরিচিত থাকা নিউজিল্যান্ড টিমকে সাথে একটা মাত্র সেমিফাইনালেই আউট, তারপরে ফাইনালে জেতা, এবং টসের সময় যে জার্সিটা পরে সে নামছিল, এখানে সামনে টাইগার লেখা ছিল, এবং একটা কথা বলেছিল যে ইফ ইউ প্লে লাইক এ টাইগার দেন ডেফিনেটলি উইল প্লে ম্যাচ উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এরপরের অবিশ্বাস্য প্রায়। এরপরে যখন আবার 1999 সালের ঘটনাই বলি, স্টিভ ওয়া একটা মাত্র ক্যামিও ইনিংসে যেখানে জীবন পেয়েছিল হার্শেল গিবসের কাছে মিড উইকেটে, সেই একটা 100 রানের ইনিংসে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু আউট করে দিয়েছিল। সাউথ আফ্রিকা সবসময় দুর্ভাগ্যের শিকার হয়। তো এখানে নেতৃত্ব কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা হলো ইমরান খানের একটা উদাহরণ আমি আপনাকে দিলাম, আর একটা স্টিভ ওয়ার উদাহরণ দিলাম, আর মাশরাফির উদাহরণ আমরা এখানে দিতে চাচ্ছি। আমি ডেফিনেটলি তাদের সমপর্যায়ের মধ্যে আমি ফেলতে চাই না, কিন্তু আমাদের কাছে কিন্তু সে ওই তুল্যই। তো মাশরাফি পারফরম্যান্স দিয়ে না, কিন্তু নেতৃত্বের গুণে আসলে মাশরাফি অনেক এগিয়ে। আর যদি পারফরম্যান্সের দিক থেকে বলেন, আমি কিন্তু খুব একটা তার যে ডিউটি, যে তার যে সামনের থেকে বোলিং এর নেতৃত্ব দেওয়ার যে ডিউটি, সেটা কিন্তু সে অন্যান্য তার যে পার্টনার, মানে আমি রুবেল বলেন বা তাসকিন বলেন বা তার সাথে যারা ওপেন করে বোলিং, এখনো বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টে কিন্তু আলটিমেটলি হি ইজ দি বেস্ট। এবং আপনি দেখেন লিস্টেতে 400 মাইল ফলক সে কিন্তু ছুঁয়েছে, সামনে আরো আসছে। তো আপনি নিশ্চয়ই আমার উত্তরটা পেয়ে গেছেন আমার কাছে মনে হয়। তো এখন আমাদের শুধু দেখার বিষয়। তো পঞ্চপাণ্ডবের কথা যেটা আপনি বললেন যে মোস্ট সিনিয়র প্লেয়ার এক্সপেরিয়েন্সের দিক থেকে, তারা যদি নিজেদেরকে ঠিক ওই কিছু কিছু, যেমন গাজী আশরাফ হোসেন লিপু ভাইয়ের কথা আমি খুবই মনে করি একটা ব্যাপারে, যে যখন মানুষের ব্যাট প্যাচ যায় তখন পিছনের ভালো ভালো ইনিংসগুলি সবসময় মনে করতে হয়। তো পঞ্চম পাণ্ডবের ব্যাপারটা হবে ভালো ভালো ইনিংসগুলি তারা যদি জয় বা ভালো ভালো ব্যক্তিগত ইনিংসগুলি যখন তারা যদি মনে করতে পারে, মনে করে যদি সেটি ইমপ্লিমেন্ট করতে পারে, নিজেকে যদি উদ্বুদ্ধ করতে পারে, এটা ডেফিনেটলি আপনার অ্যাটলিস্ট 50% হলো না হলো আপনি দেখবেন যে কিছুটা হলেও উপকার দিবে। এবং এটা পারফরমেন্সের দিক থেকে দলগত টিম হিসাবে আমার কাছে মনে হয় যে এটা সব থেকে বড় উপকার পাবে যদি সেই সাথে জুনিয়র প্লেয়ার যারা নতুন যারা এসেছে তারা যদি সাপোর্ট দিতে পারে, যেমনটা 99-এ ওয়াসিম আকরাম, ইনজামামুল হক সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ইমরান খানের পাশে থেকে, জাভেদ মিয়াঁদাদ তার ক্যামিওনের কিছু ইনিংস ছিল, সেরকম যদি হয় 99-এ যেমন স্টিভ ওয়ার সাথে শেন ওয়ার্ন, দেন আপনার স্টিভ ওয়া ভাতৃদ্বয় এবং অন্যান্য যারা ছিল, মার্কোয়া, তারা যেভাবে পারফরমেন্স করেছে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের কিন্তু ঠিক এরকমই একটা সময় এসেছে, সুযোগ আছে, শুধু অপেক্ষার পালা। জি জি, যেন আরিফুর রহমান বাবু, আমাদের সময় একদম শেষের দিকে অল্প একটু করে শুনতে চাই। উনি যেটা বললেন সেটাই, যে এই বিশ্বকাপ কিন্তু একটা ট্রান্সফরমেশন হবে বাংলাদেশের, যে আস্তে আস্তে অভিজ্ঞরা আরও অভিজ্ঞ হবেন, কিন্তু নতুনদের কিন্তু আস্তে আস্তে দায়িত্বটা নিতে হবে নেতৃত্বকে। সবসময় তামিম জিতিয়ে দিবে, মাহমুদুল্লাহ জিতিয়ে দিবে তা না, এখন কিন্তু আস্তে আস্তে মানে সাব্বিরকেও জিতাতে হবে, লিটনকেও জিতাতে হবে, এই জায়গাগুলোতে আসতে হবে। সেই জায়গাতে এই টুর্নামেন্টে আপনি মানে নতুনদের পারফরমেন্স একদম বললেন যে 2টা সেঞ্চুরি চান তামিমের কাছ থেকে, সাকিবের কাছ থেকে, নতুনদের কাছ থেকে আপনার প্রত্যাশা একটু অল্প করে বলতে। অনেক নতুনদের কাছ থেকে প্রত্যাশা অনেক অনেক এবং অনেক, এই কারণে যে বিশেষ করে আমি যদি বলি যে লেট মিডল অর্ডারে কিন্তু আমরা একটু দুর্বলই আছি, মানে ধরেন রিয়াদের পরে যায় কিন্তু আমরা ঠিক ভরসা তেমন কেউ নাই, কাজেই সাথে যিনি খেলবেন 10 বলে 20-25 রান করে ফেলা, সেটা একটা খুবই দরকার। সাথে যিনি খেলবেন, সেটা সাব্বির খেলুক, মিরাজ খেলুক, কিংবা সাইফুদ্দিন খেলুক, কিংবা মোসাদ্দেক খেলুক, যেই খেলুক, এই জায়গাটাতে সাথে এবং তামিমের পার্টনার হিসেবে যিনি খেলবেন, সেটা লিটন, সৌম্যর যে কোনো একজন, 7 নম্বরে এদের অবশ্যই শুধু স্টেপ আউট করার সময় না, তাদেরকে মেলে ধরতেই হবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ ক্রিকেট টিম, এবং বাংলাদেশের ফিউচারটা আসলে তারা কতটা জ্বলে উঠতে পারবেন এবারের বিশ্বকাপে, শুধু বাংলাদেশের সাফল্যের জন্য না, তাদের নিজেদের জন্য, এবং ভবিষ্যতের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এইবারের বিশ্বকাপেই আজ করা যাবে। জি জি জি, আপনার দুজনকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। মানে যদি সবাই যার যার সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, মনোবল চাঙ্গা থাকে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে বলছি না, বাংলাদেশ ভালো খেলুক সেইটুকু আমাদের চাওয়া। বাংলাদেশ দলের জন্য শুভকামনা, আপনারা সবাই ভালো থাকবেন।